দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপ প্রবাহ অব্যাহত, বৃষ্টির সম্ভাবনা কম বলছে আবহাওয়া অফিস। বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়। দেশে ফিরেছেন মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা 173 বাংলাদেশি। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রস্তুত, জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। মাদারীপুরের আরিয়াল খাঁ নদের ভাঙন ঠেকাতে নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে স্থায়ী বেড়িবাঁধ। সুবিধা পাবেন ভাঙন কবলিত 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। নুসরাত জাহান পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদ যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে সারা দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বুধবার দিনের তাপমাত্রা সামান্য বেড়ে তাপপ্রবাহ আরও ছড়াতে পারে। বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকায় মাসের বাকি দিনগুলোতেও তাপমাত্রা ও গরমের অনুভূতি কম বেশি একই রকম থাকতে পারে। তবে তাপমাত্রা আরেকটু বাড়লেও সামনের দিনগুলোতে অতি তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার দেশের 6 বিভাগ ও আরও কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। প্রবাহ যে সতর্কবার্তা সেটা আছে এবং সেটা অব্যাহত থাকবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট এই অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্যান্য অঞ্চলে উপর দিয়েও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আছে। তুলনামূলকভাবে সিলেট এবং চিটাগাং বিভাগে টেম্পারেচারটা একটু কম, একটু সহনশীল পর্যায়ে। তা বাদে বর্তমান যে বিদ্যমান অবস্থা, তাপপ্রবাহ যে অবস্থা, এটা অব্যাহত থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। দেশের অন্য সব অঞ্চলের মতো রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুরে গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ বয়ে চলেছে। জেলার সর্বত্রই মাত্রাতিরিক্ত তাপমাত্রা বিরাজ করায় চরম দুর্ভোগে দিশেহারা হয়ে পড়েছে এই শিল্পাঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া নির্মাণ শ্রমিক, স্থানীয় পরিবহন শ্রমিক, অটোরিকশা, রিকশা, ভ্যান চালক সহ খেটে খাওয়া পেশাজীবী মানুষ। প্রচণ্ড গরমে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। এই জেলায় তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তাপদাহের কারণে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা। শিশুদের ক্ষেত্রে বেশিরভাগই ঠান্ডা, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন এসব রোগে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিতে ভিড় করছেন জেলার বিভিন্ন হাসপাতালে। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে 48 থেকে 55 জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। চলমান তাপপ্রবাহের কারণে প্রচণ্ড অস্থিরতার মধ্যে আছে ভোলা জেলার মানুষ। খেটে খাওয়া মানুষ সহ সড়কে থাকা নারী পুরুষ সবাইকে গরম থেকে কিছুটা প্রশান্তি দেওয়ার লক্ষ্যে ভোলায় ট্রাফিক পুলিশের উদ্যোগে রাস্তায় শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। সকাল থেকে কুঞ্জেরহাট সহ জেলার বিভিন্ন স্থানের সড়কে থাকা প্রচণ্ড গরমে হাঁপিয়ে ওঠা মানুষদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেন তারা। কাছে অনেক ড্রাইভারও তাদের গাড়িতে শরবত রেখেছে, পানি রেখেছে, তারাও আবার আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছে। আসলে একটা সৌহার্দ্যপূর্ণ ব্যাপার। বৈশাখের শুরু থেকেই তীব্র খরতাপে কাঁপছে সারা দেশ। তাপমাত্রা 37 থেকে 42 ডিগ্রির মাঝে ওঠানামা করছে। নারায়ণগঞ্জ জেলা জুড়েও প্রচণ্ড তাপদাহে থাকায় জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে প্রখর সূর্যের খরতাপের তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। জনজীবনে অবর্ণনীয় দুর্ভোগ নেমে এসেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে প্রাত্যহিক কর্মকাণ্ড। বৈশাখের শুরু থেকেই তীব্র খরতাপে কাঁপছে সারা দেশ। একটু বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আশায় ইস্তেসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে হাসান জাকিরের রিপোর্ট।
বৈশাখের শুরু থেকেই তীব্র খরতাপে কাঁপছে সারা দেশ। একটু বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ। ঝিনাইদহে বৃষ্টির আশায় ইস্তেসখার নামাজ আদায় করেছেন ঝিনাইদহের মুসল্লিরা। সকালে শহরের ওয়াজির আলী স্কুল মাঠে জেলা ইমাম পরিষদের আয়োজনে সালাতুল ইস্তেসখার নামাজ আদায় করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকায় কয়েকশো মুসল্লি অংশ নেন। নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাহেখ মোহাম্মদ সাইদুর রহমান। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ও রহমতের বৃষ্টির জন্য ফরিদপুরের সালথায় সালাতুল ইস্তেসখার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকালে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে নামাজ আদায় করা হয়। নামাজে প্রায় 2 শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। পরে উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলামের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় অসহনীয় গরম থেকে বাঁচতে ইস্তেসখার নামাজে কাঁদেন মুসল্লিরা। সকালে কুষ্টিয়া শহরে সরকারি কলেজ মাঠে এই নামাজে কয়েকশো মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশেষ দোয়াতে মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। নামাজ ও বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাদ্দিস শারাফাত হুসাইন। অতি তীব্র তাপদাহ সাথে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন পাবনা সহ এই অঞ্চলের সাধারণ মানুষ। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য পাবনা জেলা শহরের টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্টের ক্যাম্পাসের খোলা আকাশের নিচে ইস্তেসখার নামাজ ও দোয়া করেছেন পাবনাবাসী। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। হাসান জাকির, মাই টিভি, ন্যাশনাল ডেস্ক। মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে 173 বাংলাদেশি দেশে ফিরেছেন। গভীর সাগরে অবস্থানরত মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর নেভাল শিপ চিনডুইন জাহাজ থেকে এসব বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ দুপুর 1:20 দিকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া ঘাটে এসে পৌঁছায়। এর আগে বেলা 11টার দিকে মিয়ানমারের প্রতিনিধি দলটি কক্সবাজারে এসে পৌঁছেছেন। প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছার পরপরই ঘাট থেকে গাড়ি যোগে রওনা হন বান্দরবানের নাইখংছড়ি উপজেলায়, যেখানে বিজিবির অধীনে রয়েছেন বাংলাদেশে পালিয়ে আশ্রয়রত মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের 285 সদস্য। বেলা 11টার দিকে ঘটনাস্থলে আসে জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কামল। আব্দুল করিম সেখানে গিয়ে কক্সবাজারের ঠিকানা না দিয়ে সেখানে তারা ভুসিদংয়ের ঠিকানা দিয়েছে, যেই কারণে মানুষ জীবিত আছে এখনও সেখানে শত শত, কিন্তু তাদেরকে ফেরত আনা আমাদের জটিল হয়ে যাচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার রুটে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। সকালে কক্সবাজারের চকরিয়ার ডুল হাজারা জংশনে এই ঘটনা ঘটে, তবে কেউ হতাহত হওয়ার ঘটনা ঘটেনি। ট্রেনটি উদ্ধার করতে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে উদ্ধারকারী দল। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কক্সবাজার চট্টগ্রাম রুটে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী। তিনি বলেন, সকাল 7টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ওই বিশেষ ট্রেনটি রওনা দেয়। সকাল 10টার দিকে চকরিয়া উপজেলার ডুল হাজারায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে দুপুরে চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসকগণ সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন ও মাঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের জানানো হয়েছে, তাকে মাননীয় স্পিকারকেও জানানো হয়েছে যে তারা যদি নির্দেশনা দেন এমপি মহোদয়দেরকে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত, অন্তত 10 যাত্রী আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে বাসটি বুধবার ভোররাতে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের বন্দরখোলা এলাকায়
আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গোলাম রহমান শিকদার নামের এক যাত্রী নিহত হন। এ সময় আহত হয় বাসের অন্তত 10 যাত্রী। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে 15,90,000 টাকা মূল্যের 53 কেজি গাঁজা সহ 3 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে জেলার শ্রীনগর উপজেলার হরপাড়া গ্রামে এই অভিযান চালায় র্যাব 10। র্যাব 10-এর সহকারী পরিচালক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে র্যাবের একটি টিম শ্রীনগর উপজেলার হরপাড়া গ্রামে অভিযান চালায়। এসব একটি পিকআপ ভ্যানে থাকা 9টি প্লাস্টিকের ড্রামের ভেতর ওই গাঁজা উদ্ধার করে 3 জনকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ড্রেসারের মালামাল, দেশীয় অস্ত্র সহ ওমর ফারুক নামের এক ডাকাত গ্রেফতার করেছে ইসাপুরা নৌ পুলিশ। ভোরে উপজেলার মুরাপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় শীতলক্ষা নদীর তীরে কিংফিশার ডকইয়ার্ডের পাশ থেকে ইসাপুরা নৌ পুলিশের ইনচার্জ মোস্তফা কামাল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় 2টি নৌকা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। মাদারীপুরের আড়িয়ালখা নদের ভাঙন ঠেকাতে 222 কোটি টাকা ব্যয়ে নৌবাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মিত হচ্ছে। প্রকল্প শেষ হলে সুবিধা পাবেন ভাঙন কবলিত 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সে আনন্দে আত্মহারা পাড়ের বাসিন্দারা। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট জানাচ্ছেন SM হামিম। মাদারীপুরের শিবচরের আড়িয়ালখা নদের ভাঙন ঠেকাতে 222 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে স্থায়ী বেড়িবাঁধ। এরই মধ্যে 6.5 কিলোমিটারের বাঁধ নির্মাণ কাজের 80% শেষ হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে সুবিধা পাবেন ভাঙন কবলিত 5 ইউনিয়নের কয়েক হাজার মানুষ। ভবিষ্যতের কথা ভেবে এখনই আনন্দে আত্মহারা পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এখানে বেড়িবাঁধ দেওয়ার কারণে এখন আল্লাহ নামে নদী ভাঙ্গা ফিরে গেছে। নদী ভাঙ্গা বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে ওই সামনে একটা ব্রিজ হইতেছে, মানুষের এলাকার উন্নত হবে। আগে খুব কষ্টে ছিলাম, নদীতে ভেঙে নিয়ে যেত গা। এখন নদী যে বেড়িবাঁধ হয়েছে, বেড়িবাঁধের কারণে একটু ভালো হবে। আমরা বহুদিন পর্যন্ত 4বার পর্যন্ত ভাঙছে আমাকে বাড়ি। কাজ চলার পর থেকে আরো ইনশাল্লাহ ভাঙে নাই, আর আশা করি সামনেও আর ভাঙবে না। আগামী জুন পর্যন্ত মেয়াদ থাকলেও 3 মাস আগেই পুরো কাজ শেষ হবে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। গুণগত মান টেস্ট পরীক্ষা করে তারপরে আস্তে আস্তে ব্লক বানায় সেগুলোকে কিউরিং করে স্ট্যাক দিয়ে এবং কম্পিটেন্ট অথরিটির মাধ্যমে ট্যাক্স ফোর্সের মাধ্যমে ব্লক কাউন্ট করে তারপরে এখানে ডাম্পিং শুরু করা হয়েছে, অন্যান্য কাজ ইমপ্লিমেন্ট করে শুরু করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে সুবিধা পাবেন বহেরতলা, শিরুয়াইল, নিখলি, দত্তপাড়া ও সন্ন্যাসীচর ইউনিয়নের হাজার হাজার মানুষ। দ্রুত কাজ শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এই 4টা স্থানে 6.650 কিলোমিটারও সেই কাজের দৈর্ঘ্য। তার ভিতরে আমরা 50% কাজ মোটামুটি সমাপ্ত হয়েছে, বাকি কাজ চলমান আছে। প্রতিরক্ষামূলক কাজটা শুরু হয় জুন মাসে 2021 সালে এবং আশা করি এই কাজের বর্তমান অগ্রগতি 80%-এর মতন, এবং এটা শেষ হবে মে মাসের 2025 সালের দিকে। 2020 সালে জানুয়ারিতে জিওবির অর্থায়নে শুরু হয় প্রকল্পের কাজ। SM হামিম, মাই টিভি। এবার আমাদের কৃষি। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় 30 বিঘা জমিতে লবণ সহনশীল জাত ব্রি ধান 99 ও ব্রি ধান 67 প্রদর্শনী স্থাপন করা হয়। ব্রি সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে জাতগুলোর নমুনা ফসল কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। মৌলভীবাজার জেলার জুড়িতে কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই যন্ত্র বিতরণ করা হয়। সরকারি উন্নয়ন সহায়তার আওতায় সরবরাহকৃত খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কম্বাইন্ড হারভেস্টার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের বাসাইলে ৪৯ কেজি গাঁজা সহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের র্যাব ১৪ CPC ৩-এর সার্জেন্ট খায়রুল ইসলাম বাসাইল উপজেলার নথখোলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে প্রাইভেট কার সহ ওই ৪ জনকে আটক করে। পরে তাদের বাসাইল থানায় হস্তান্তর করা হয়। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে বিআরটিএর ও সালনা হাইওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলা জরিমানা করা হয়েছে। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে গাড়ির গতিরোধ কমাতে ও ফিটনেস ছাড়া গাড়ি ও লাইসেন্স ছাড়া কোনো চালক মহাসড়কে উঠতে পারবেন না, অন্যথায় ওই গাড়ি ও চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আভিযানিক দলের সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ আহমেদ ও গাজীপুর বিআরটিএর কর্মকর্তারা। বে টার্মিনালের ৪টি টার্মিনালই বিদেশি বিনিয়োগে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। আজ দুপুরে ১৩৭তম বন্দর দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই তথ্য জানান তিনি। তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়া সরকার ১৮৮৭ সালে পোর্ট কমিশনার্স অ্যাক্ট প্রণয়ন করে, যা ২৫ এপ্রিল ১৮৮৮ সালে কার্যকর হয়। তখন থেকেই চট্টগ্রাম বন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, তাই প্রতি বছর ২৫ এপ্রিল বন্দর দিবস পালন করা হয়। বাংলাদেশে এখন যে লজিস্টিক খরচ যেটা হয়, আজকে যদি ইনশাল্লাহ বে টার্মিনাল হয়ে যায় আর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর হয়ে যায়, আমাদের এই লজিস্টিক খরচটা একেবারে 50% নিচে চলে আসবে। আশুলিয়ায় ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের নতুন কমিটির পরিচিতি ও ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার মোজারর মিল অফিসে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরু মিয়া। নওগাঁয় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। সকালে জেলা সার্কিট হাউস চত্বর থেকে একটি র্যালি শহরের নানা দিক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়ার সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুল করিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শব্দ দূষণের বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক তুলে ধরে শব্দ নিয়ন্ত্রণে সচেতনতা ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহিত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহায়তায় জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুহুল আমিন। ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খালেদ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ। জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে পরিবেশ অধিদপ্তর র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসক শফিউর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মনমুন জাহান লিজা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। যশোরে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা যশোর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা, বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সিরাজগঞ্জের চৌহালি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন। আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রফসান রেজা, ওসি শ্যামল কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণ সহ সামাজিক সম্প্রীতি রক্ষার্থে নগরকান্দায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার তালমা ইউনিয়ন চত্বরে ইউনিয়ন পরিষদ ও থানা পুলিশের যৌথ আয়োজনে এ সময় নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান, ওসি তদন্ত বিকাশ চন্দ্র মণ্ডল, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার নাগরপুর ও দেলদুয়ারী উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ শুরু হয়েছে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা শুরু করে দিয়েছেন জনসংযোগ। নির্বাচনে মনোনয়নপত্র অনলাইনে দাখিলের শেষ তারিখ 2 মে, মনোনয়নপত্র যাচাই বাছাই 5 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 12 মে, 13 মে প্রতীক বরাদ্দ, 29 মে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার ঘাটাইল, কালিহাতী ও ভূয়াপুর উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। মনোনয়নপত্র যাচাই বাছাই করেন উপজেলার রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরী ও সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের 3টি উপজেলার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। দাখিলকৃত 36 জনের মধ্যে 4 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ জেলা প্রশাসক কার্যালয়ে 36 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে হলফনামা অসম্পূর্ণ তথ্য থাকায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রাকিব মাঝির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী 2রা মে এই 3 উপজেলায় প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে পেনশন স্কিম সম্পর্কে আলোচনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদ। উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আব্দুল আলী সহ অনেকে। কক্সবাজারের রামুতে নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন সুবিধা পেয়েছে 50,000 মানুষ। উপজেলা পরিষদের বাকখালী হলরুমে আয়োজিত এই সভায় এই তথ্য জানানো হয়েছে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। এ সময় অন্যান্যের মাঝে মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী ক্যাচাই মংচাক, ওয়ার্ল্ড ভিশন জাপানের কোঅর্ডিনেটর মি চেস্কো সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জেরে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হয়েছেন আজিজুর রহমান পলাশ ও উদয় বণিক। এ বিষয়ে ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক পাভেল মোল্লা জানিয়েছেন, পারিবারিক একটা বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। দুপক্ষই অভিযোগ করেছেন, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত, বৃষ্টির সম্ভাবনা কম বলছে আবহাওয়া অফিস। বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ আদায়। দেশে ফিরেছেন মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা 173 বাংলাদেশি। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রস্তুত, জানিয়েছেন নির্বাচনী কমিশনার আনিসুর রহমান। মাদারীপুরের আরিয়াল খাঁ নদের ভাঙন ঠেকাতে নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে স্থায়ী বেড়িবাঁধ। সুবিধা পাবেন ভাঙন কবলিত 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষ।
দর্শক সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন /mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytvবাংলা, ফেসবুক /mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।